পাকিস্তানের মন্ত্রীদের ঘন ঘন ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর, এই দুটো ঘটনা বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির একটি নতুন দিক নির্দেশনা দেখাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন সরকার আসার পর থেকে এই পরিবর্তনগুলো চোখে পড়ছে। মাত্র দুদিনের ব্যবধানে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে রয়েছে দুই দেশের সম্পর্ককে নতুন করে সাজানোর একটি গভীর রাজনৈতিক উদ্দেশ্য। প্রায় 1.5 দশকের শীতল সম্পর্কের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে খুবই আগ্রহী। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। তারা চাইছে নতুন সরকারের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে। এর ধারাবাহিকতায় গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা সফর করেন, যার সূত্র ধরে এখন উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সফর হচ্ছে। আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার 2 দিনের সফরে ঢাকায় আসবেন 23 আগস্ট। বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফরের মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক চাঙ্গা করা। বিশেষ করে বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি চলছে। এর পাশাপাশি পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবের সম্ভাব্য ঢাকা সফরও ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য। দুই দেশের মধ্যে 2005 সালের পর থেকে কোনো যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক হয়নি, যা এবার পুনরায় শুরু হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক চায়। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বৈরী সম্পর্কের প্রয়োজন নেই। পাকিস্তানও ভিসা মুক্ত ভ্রমণ সহ নানা চুক্তি সইয়ের মাধ্যমে এই সম্পর্ককে সহজ করতে চাইছে। ইসাক দারের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য থেকে বোঝা যায় যে বাংলাদেশ এই সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখতে চাইছে। তিনি বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বৈরী সম্পর্কের প্রয়োজন নেই। এর মাধ্যমে বাংলাদেশ বোঝাতে চাইছে যে এই সম্পর্ক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে চীনের আগমন দক্ষিণ এশিয়ায় একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চীনের বৃহত্তর কৌশলগত লক্ষ্যের অংশ। এই সম্পর্কের মাঝে চীনের ভূমিকা এক অর্থে খুবই স্পষ্ট। চীন চাইছে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বলয় আরও বিস্তৃত করতে এবং আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করতে। দক্ষিণ এশিয়ায় এতদিন ভারত ছিল প্রধান শক্তি, যেখানে পাকিস্তান ছিল তার প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ মিত্র। কিন্তু এখন চীন এই সমীকরণে প্রবেশ করে একটি নতুন ত্রিমুখী প্রতিযোগিতা তৈরি করছে। এটি কেবল ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, বরং ভারত ও চীনের মধ্যকার বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি প্রতিফলন। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে বাংলাদেশ এখন ভারত ও চীন উভয় পরাশক্তির কাছ থেকে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছে। তিস্তার মতো অমীমাংসিত ইস্যুতে চীনের আগ্রহ ভারতকে চাপ দিচ্ছে যাতে তারা দ্রুত সমাধান করে। অন্যদিকে এই দুই বৃহৎ শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কোনো একদিকে বেশি ঝুঁকে পড়লে তা অন্য দেশের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত এই নতুন পরিস্থিতিকে খুব ভালোভাবে দেখছে না। তাদের দৃষ্টিভঙ্গিতে এই ত্রিমুখী সম্পর্ক একাধিক উদ্বেগ তৈরি করছে। ভারতের প্রধান কৌশলগত উদ্বেগ হল চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা।
বাংলাদেশ যদি চীনের প্রভাব বলয়ে চলে যায় তাহলে ভারতের চারদিকে চীন ও তার মিত্রদের একটি বেষ্টনী তৈরি হতে পারে। এটি ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের জন্য হুমকি। ভারত মনে করে চীনের এই পদক্ষেপগুলো কেবল অর্থনৈতিক নয় বরং কৌশলগত। বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক প্রকল্পগুলোতে চীনের ক্রমবর্ধমান অংশগ্রহণ এই অঞ্চলে ভারতের প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারে। তাছাড়া ভারতের কিছু গণমাধ্যম ও বিশ্লেষক এই সম্পর্ককে নেতিবাচকভাবে তুলে ধরেছে, যা তাদের অস্বস্তি প্রকাশ করে। তারা প্রায়শই পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে থাকে, যা দুই দেশের জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। এটি ইঙ্গিত দেয় যে ভারত এই নতুন সম্পর্ককে তাদের প্রভাব হারানোর একটি লক্ষণ হিসেবে দেখছে। এই সফরগুলো ইঙ্গিত দেয় যে বর্তমান সরকার আন্তর্জাতিক স্থিতিশীলতা ও উন্নয়নের উপর জোর দিচ্ছে। প্রতিবেশী দেশ ও মিত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তারা অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগ দিতে চাইছে। সুতরাং পাকিস্তানের মন্ত্রীদের সফর এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর দুটি বাংলাদেশের নতুন সরকারের একটি কৌশলগত পদক্ষেপ, যার লক্ষ্য হলো পুরনো সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করা এবং নতুন মিত্রদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করা। এই পদক্ষেপগুলো আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, আজকের বিষয়, 2 দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের 2 মন্ত্রী। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ এবং সিটিজেন হিসেবে আছেন লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের বাবু। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই শফিউল্লাহ, আপনার কাছে যেতে চাই যে আমার একদম কৌতূহল থেকে প্রশ্ন, যে বাংলাদেশের সফরে আসার ক্ষেত্রে পাকিস্তান তাদের আগ্রহ, তাদের গুরুত্ব পাকিস্তানের সরকারের বেড়েছে, তো সেইটা আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ভূরাজনৈতিকভাবে আমরা আসলে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম, বা কোন কারণে বাড়ছে, বা আমাদের লাভটা কোথায়, একটু যদি বলতেন। আপনার 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক বিগত 15-16 বছর একটা স্থবির অবস্থায় ছিল। অনেকটা বলতে হবে যে একটা বৈরিভাবাপন্ন পরিবেশ ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যে পরিবর্তনের মধ্যে দিয়ে যে পাকিস্তানের যে একটা আগ্রহ কথা বলছেন, এটা কিন্তু বিদেশের জনগণের একটা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি বলবো। কারণ বাংলাদেশের জনগণ চেয়েছে যে আমরা পাকিস্তানের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকবে, কারণ আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে। আমরা একসাথে ছিলাম 25 বছর। তার আগে আমরা অন্তত আরো 50 বছর আমরা সংগ্রাম করেছি স্বাধীন ভূমির জন্য এই উপমহাদেশে। সুতরাং এটা এর মধ্যে সার্ক ছিল, 1945 সাল থেকে সার্ক আরম্ভ হয় এবং সার্কের ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ শীর্ষ সম্মেলনের বাইরে এবং বিভিন্ন আপনার যে সার্কের বিভিন্ন সংস্থা ছিল ওতে কিন্তু অংশগ্রহণ করেছে। ধরনের ভালো সম্পর্ক ছিল, বোঝাপড়ার সম্পর্ক ছিল, আসা যাওয়ার সম্পর্ক ছিল এবং বিমান এবং পিএরও কানেকশন ছিল। বিগত 15-16 বছর হাসিনার আমলে এটা অনেকটা ভারত তাড়িত পররাষ্ট্রনীতি গ্রহণের ফলে এটা বিপর্যয় ঘটে। সুতরাং এখন যেটা হয়েছে সেটা হলো যে দেশের জনগণ এবং দেশের সরকার চাইছে যে আমরা আগে স্বাভাবিক অবস্থা ফিরেছি। এবং এদিকে আমি বলবো যে হ্যাঁ, পাকিস্তান আগ্রহ দেখিয়েছে বেশি, কারণ গত বছরের 24 সেপ্টেম্বর মাসে জাতিসংঘের অধিবেশনের পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এবং এর পরবর্তীতে ডিসেম্বরে কায়রোতে সম্মেলনে আবার সাক্ষাৎ হয়
এবং দুই মিটিংয়েই এটা প্রতিমান হয় যে দেশেই তাদের পারস্পরিক যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটাকে আবার পুনরুজ্জীবন করতে চাইছেন এবং তার দৃঢ় প্রতিজ্ঞা দ্বারা মনে হয়েছে এই জন্য আমাদের কাছে। আর তার পরবর্তী দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশে আসছেন। আমাদের সচিব জসিমউদ্দিনের সাথে একটা কাঠামোগত পুরনো কাঠামোগত আমাদের যেটা পররাষ্ট্র সচিব কনসালটেশন, সেখানে দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম মিটিংটা হয়েছে। তার পরেই আপনার যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বাংলাদেশ কথা ছিল, কিন্তু পাক ভারত একটা সর্বকালের যুদ্ধের পরিপ্রেক্ষিতে তার সেই। কিন্তু জনাব শফিউল্লাহ, আমরা মানে যদি এইটার একটু উপর থেকে মানে টপ অফ দ্য মাইন্ড যদি আমরা একটু ভাবি যে ধরেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়া, সেটা বাংলাদেশের আমাদের যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পৃথক হয়েছি, আমরা স্বাধীন রাষ্ট্র লাভ করেছি 50 বছর বা এর চেয়ে বেশি সময় আগে, তো তারপরে আমাদের এই ধরনের ঘনিষ্ঠতা অর্থনৈতিক বা সামাজিকভাবে আমাদেরকে কতটা এগিয়ে দিবে? পাশাপাশি আমাদের চারপাশে যেহেতু ভারত আমাদের পরীক্ষিত মিত্র, সেটা কি 5ই আগস্টের পর থেকে আমরা এটা আর কখনোই সেই পরীক্ষিত মিত্রের জায়গায় নিয়ে যেতে পারবো না? মানে সেখানে ভারতের সঙ্গে সম্পর্কটাও তো আমাদের এটা প্রশ্নবিদ্ধ হবে পাকিস্তানের সঙ্গে আরো ক্লোজ হলে। আমি প্রসঙ্গে দুটো কথা বলি। কোনো দেশে কারো দেশের পরীক্ষিত বন্ধু নয়। আমি আবার বলছি, কোনো দেশ অন্য দেশের পরীক্ষিত বন্ধু নয়। এটা স্বার্থের মিল এবং স্বার্থের অমিল, সেই কথা। আজকে দেখুন, দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে। ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক প্রথম যে ছিল, ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, আর আজকের সম্পর্কটা কি? তখন তো মনে হয়েছিল যে ট্রাম্প দ্বিতীয়বার আসছেন এবং দুই পরীক্ষিত বন্ধুর ধরে, দুই পরীক্ষিত দেশের ধরে অনেক সম্পর্ক হবে, অনেক সুদূর সম্পর্ক গড়িয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখি যে সেখানে এখন মানে এটা অনেকটা স্নায়ুযুদ্ধ চলছে আমেরিকা এবং ভারতের ভিতরে। জনাব শফিউল্লাহ, এটা মনে হয় আপনি বোঝাতে চেয়েছেন বা স্পষ্ট যে পরীক্ষিত না, মানে স্বার্থের সম্পর্কটাই আমরা দেখতে পাচ্ছি, যেটা ট্রাম্প এবং আপনি নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করছেন। আরেকজন অতিথি আছে, আমরা তার কাছে একটু যেতে চাই, লন্ডন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য। আপনি বলুন বলুন বলুন। এটা প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা হলো, দেখেন চীনের সাথে ভারতের যে সম্পর্ক, একটা দুটো যুদ্ধ তারা করেছে, কিন্তু এখন দেখেন জুন মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চীন সফর করেছেন, রাইট, এবং জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেজিং সফর করেছেন। তারপরে এই অগাস্টের শেষ সপ্তাহে শেষে যাবে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সফরে, এবং এই সপ্তাহে আবার তার এই ভিজিটের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি আসছে। সুতরাং এখানে আপনি কি বলবেন? তারা তো চিরশত্রু ছিল, এখানে এত ভিজিট হচ্ছে। তার মানে এটা বুঝতে চেষ্টা করছি যে ন্যারেটিভ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, এটা একটা ভ্রান্ত ধারণা। আমাদের আরেকজন অতিথি লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের বাবু, একটু এই প্রসঙ্গ ধরেই যদি আপনি বলতেন যে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীদের ঘন ঘন বাংলাদেশ সফর, পাশাপাশি এই দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের চেষ্টা, মানে চীনকে আমরা নানাভাবে দেখছি, মানে এই সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠতা তৈরি করতে আপনার পর্যবেক্ষণ কি? চীনকে কতটা খুঁজে পাচ্ছেন এই সম্পর্কের আলোকে? জি, ধন্যবাদ। নেটিজেনরা আসলে বিষয়টি কিন্তু যে খুব ভালোভাবে দেখছে তা নয়, কিন্তু সেটি হচ্ছে যে দেখুন, আমরা গত 17 বছর কি দেখেছি। পাকিস্তান ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, যেটি বারবার বলা হয়েছে পরীক্ষিত বন্ধু, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, নানাভাবে কিন্তু বিশ্লেষণ দেওয়া হয়েছে, এবং যেটি আসলে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক হতে পারে না, যেটি একটু আগে আমাদের আরেকজন অতিথি বলেছেন।
সেটি হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে একটি দেশের সাথে একটি দেশের সম্পর্কটা কিন্তু মানে নানাভাবে কিন্তু তৈরি হয়, এবং তার ভিতর সবচেয়ে বেশি দুটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রাজনৈতিকভাবে সম্পর্কটি, আর একটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। তো রাজনৈতিকভাবে সম্পর্কের ক্ষেত্রে যদি বলেন, আপনি দেখুন আমরা ভারতের সাথে বাংলা এর আগের যে আমরা দেখেছি যে সম্পর্কের কারণে যে ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল, পাকিস্তানকে একটা জুজুর ভয় দেখানো হয়েছিল পাকিস্তান নামক একটি রাষ্ট্রের মাধ্যমে, সেটি থেকে টোটাল একটা ইউটার্ন করে আমরা আবার পাকিস্তানের দিকে ঘুরে গেলাম, এবং ভারতকে এখন জুজুর ভয় দেখাচ্ছে। সো এই দুটো দিকেই কিন্তু আসলে আমরা যারা নেটিজেন আছি আমরা কিন্তু কোনোটাই পছন্দ করছি না, এবং এই নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। যেমন বাংলাদেশে আমরা দেখেছি গত 17 বছর প্রচুর পরিমাণ ভারতের শিল্পীরা এসে এসে বাংলাদেশে গান করতো, মনে হচ্ছে বাংলা পৃথিবীতে ভারতের চেয়ে মানে বড় শিল্পী কোথাও নাই। এখন আবার ইদানিং দেখছি পাকিস্তান থেকে আসছে বাংলাদেশে গান করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে কি একটা দেশের সম্পর্ক কি এইভাবে তৈরি হয় কিনা, যে এই যে আমরা হঠাৎ করে ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আমি হঠাৎ করে ভারত থেকে পাকিস্তানমুখী হয়ে গেলাম, সেটা কি ভারতের সাথে আমি বিভেদ তৈরি করার জন্য করছি, না আসলে অন্য কোনো প্রয়োজনে করছি, সেটার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। সো এই মানে বিভিন্ন বিষয়গুলো কিন্তু কাজ করে। না, কিন্তু এটি আপনি একটি কি এর পেছনে লাইক চীনের মতো বিরাট প্রভাবশালী কোনো দেশ বা কাউকে দেখতে পান? মানে আমরা তো একটু এরকম পাই যে বিভিন্ন ইস্যুতে চীন, মানে আর ভারতের সঙ্গে চীনের সুসম্পর্ক চেষ্টা চলছে, মানে ভারত চেষ্টা চালাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে চীনের সঙ্গে তো পাকিস্তানের সুসম্পর্ক আগে থেকেই, এবং বাংলাদেশ তার বিভিন্ন কারণে চীন বাংলাদেশের সঙ্গেও একটা সম্পর্ক বা ঘনিষ্ঠতা, টেকসই ঘনিষ্ঠতা তৈরি করছে। না, এখন ব্যাপার হচ্ছে গরিবের ভাবি তো সব, আর গরিবের বউ তো সবার ভাবি। তো আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা অনেকটা ওই রকম হয়েছে। এখন আমাদের এমন একটি সিচুয়েশন যে বাংলাদেশে আমরা সবাইকে, পৃথিবীর যত যারা মানে আমরা যেটাকে বলে পৃথিবীর খেলোয়াড় যারা, হ্যাঁ, তাদেরকে আমরা খেলতে দিচ্ছি আমাদের দেশটাকে। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের দায় রয়েছে, আমরা যারা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ, তাদের একটা দায় রয়েছে। সেই দায়টি কি? সেটি হচ্ছে যে আমাদের আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা, পৃথিবীতে আমাদেরকে বোঝার উচিত না আমরা একটি স্বাধীন দেশ, এবং আমরা আমাদের সাথে তোমরা যাই ডিল করে না করো সেটা আমাদের মতো করে ডিল করতে হবে। মোহাম্মদ শফিউল্লাহ, আপনি অবশ্যই শুনছিলেন আমাদের আরেকজন অতিথি জুবায়ের বাবু যেটি বলছিলেন। আপনি যদি একটু আপনার জায়গা থেকে বলেন যে আমাদের সম্পর্ক উন্নয়নে অনেক সময় আমরা ইউটার্ন দেখছি, যেটি উল্লেখ করছিলেন ভারত থেকে পাকিস্তান বা অন্য কোনো দেশ, সেটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চান্স আমরা এর আগে কেমন দেখিয়েছি, বা বর্তমান সময়ে এই ধরনের কৌশলে আমাদের কতটা লাভবান হওয়ার চান্স থাকবে? ধন্যবাদ। আসলে আমরা এখানে ইউটার্ন করিনি, এক নম্বর। কারণ এখানে সম্পর্কটা ছিল, স্বাভাবিক সম্পর্ক ছিল 2014 পর্যন্ত। 2014 পর্যন্ত দেখবেন আপনার প্রতি 2 বছর অন্তর সার্ক সামিট হয়েছে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক ছিল, শিপিং লাইন ছিল, ডাইরেক্ট শিপিং লাইন ছিল। কারণ শুধু বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্ক না, বাণিজ্যিক আমরা সারা বিশ্বের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছি। ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমাদের স্থলবন্দর অনেকগুলো আছে, আমাদের সীমান্তবর্তী দেশ, অনেক কিছু আমরা ভারত থেকে আমরা নিয়ে আসি, যেটা আমরা ভারত থেকে পাই না, বা যেটা আমরা আরো প্রচুর পরিষ্কার অন্য দেশ থেকে আমরা আনি। এবং তেমনি ভাবে আমাদের এক্সপোর্ট কিন্তু ভারতে নয়, আমাদের এক্সপোর্ট কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে বাণিজ্য শুধু বাংলাদেশ এক দেশের সাথে করছে না, এবং কোনো দেশ একটা দেশের সাথে বাণিজ্য করে না। আমাদের 10টা-15টা দেশের সাথে বাণিজ্য ব্যবসা রপ্তানি হচ্ছে, টার্কিতেও হচ্ছে, সব দেশে হচ্ছে। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা ছিল, ব্যবসা ছিল, এবং পাকিস্তানের যে বিজনেসম্যান যারা বা বিনিয়োগকারী যারা এবং বাংলাদেশে যারা ছিল, তারা অতীতে 25-75 এই লাইনে ছিল এক পাকিস্তান থাকার সময়। এরপরে আপনার বিগত 2014 সাল পর্যন্ত আমাদের সম্পর্ক ছিল। কিন্তু 2014 সালে যখন আপনার বিজেপি ক্ষমতায় আসে ভারতে, তখন ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব উচ্চ স্তরে চলে যায়, এবং তার প্রতিফলিত হয় হাসিনা সরকারের সাথে। সুতরাং তখন আমাদের একটা বাধাগ্রস্ত হয়েছিল। আমরা সেই বাধাটা সরিয়ে আনছি। শুধু এখন আমরা ইউটার্ন নিই নাই, আমরা আপনার শুধু একবার পাকিস্তানের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করছি না। আর চীনের কথা আমি বলি, দেখুন, চীন একটা মার্জিনাল কান্ট্রি না বাংলাদেশের জন্য। সবচেয়ে বড় বিনিয়োগ বাংলাদেশে কিন্তু চীনের এবং রাশিয়ার। রাশিয়ার 13
$1 বিলিয়ন শুধু আপনার আণবিক আপনার বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র, আর $8 বিলিয়ন উপরে আমাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়েছে। বড় বড় যে বড় প্রজেক্ট আপনি দেখছেন, বড় প্রজেক্ট গুলা সমস্ত মেগা প্রজেক্ট কিন্তু চায়নায় করেছে। ইভেন আপনার যে আমাদের পদ্মা সেতু, যেটা সেই পদ্মা সেতু যদিও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়ন হয়েছে, কিন্তু তার কারিগরি এবং গঠন সব কিন্তু চায়নায় করে। সুতরাং চায়নাকে আপনি মার্জিনাল কান্ট্রি হিসাবে দেখবেন না। আমরা এখানে কোনো দেশকে সিঙ্গেল আউট করছি না। আমরা পাকিস্তানের সাথে এবং অন্য দেশের সম্পর্ক মানে এই নয় যে আমরা ভারতের সাথে কাঠামো করে দিলাম। আমরা ভারতের সাথে সম্পর্ক, আমাদের স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করছি। ভারত যদি রেসপন্ড করে তাহলে কিন্তু বাংলাদেশ এক পায়ে দাঁড়িয়ে আছে সম্পর্ক ভালো করার জন্য। কারণ ভারতেই এই বাংলাদেশের যে হাসিনার পতনটা তারা সহজভাবে নেয়নি, কারণ তাদের যে এখানে যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি করেছিল সেটা ভেঙে গেছে, হঠাৎ ভেঙে গেছে। ভারতের যে এখন যে রিঅ্যাসেসমেন্ট করার সময় আসছে, ভারত কি একদম সম্পর্ক করবে না একটা জনগণের সাথে সম্পর্ক করবে? দেখুন, মোদি এবং আপনার ট্রাম্পের সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক ছিল, আজ সেটা ভেঙে পড়েছে। হাসিনার সাথে মোদির সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেটা ভেঙে পড়েছে। এটা হলো একটা পুয়ার ক্যালকুলেশন অফ লিডার অফ দ্য কান্ট্রি। আপনার সম্পর্ক হবে দুই দেশের মধ্যে, সম্পর্ক হবে দুই দেশের নেতার সাথে সম্পর্ক নয়। সুতরাং এখানে আমি বলবো আমাদের লাভ হলো এখানে আজকে বাংলাদেশ is asserting her own sovereignty, independence and autonomy in foreign affairs. আমরা চাই, আমরা কাউকে কেউ আমাদের শত্রু নয়, আমাদের ডিক্লেয়ার্ড পলিসি, নোবডি ইজ আওয়ার এনিমি। আমরা আরেকজন অতিথি লন্ডন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, আমি আপনাকে একদম কম সময় চাইবো যে আপনি আপনার প্রতিক্রিয়া দিবেন, বিশেষ করে যেটি বলছিলেন যে স্বার্থের সম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্ক উন্নয়ন, সেই জায়গায় বাংলাদেশ রেসপেক্টের জায়গা এই মুহূর্তে আপনার পর্যবেক্ষণে কি বলে? রেসপেক্টের জায়গা বাংলাদেশ তৈরি করতে পেরেছে কিনা? বিগত সময়ে যেটা নিয়ে প্রশ্ন ছিল যে দ্বিপাক্ষিক সম্পর্কটা রেসপেক্টের জায়গায় ছিল না, একপাক্ষিক মনে হতো। জুবায়ের বাবু। জি, ধন্যবাদ। এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি ছিল সেখানে কিন্তু আসলেই দ্বিপাক্ষিক সম্পর্ক এটি বলা যায় না, একপাক্ষিক সম্পর্ক ছিল। এবং যে পাক্ষিক সম্পর্কের বিরুদ্ধেই কিন্তু সমস্ত জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে চলে যায়, এটি কিন্তু বাস্তব। কিন্তু যেটি হচ্ছে আমার এমন কোন ধরনের, কিন্তু বিগত সময়ের এমন কোন ধরনের চুক্তি বা কিছু বর্তমান সরকার এখনো পর্যন্ত দেখাতে পারেনি যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু ছিল, মানে যেটা নিয়ে ফেসবুকে বা বিভিন্ন নেট দুনিয়া অনেক সময় লেখালেখি এখনো হচ্ছে যে আমরা এখন পর্যন্ত এমন কোনো চুক্তি দেখিনি ভারতের সঙ্গে। না না, দেখুন, বিষয়টা তো আসলে দেখাদেখির বিষয় না যে চুক্তি করে আমি কতগুলো পেপার দেখাবো আপনাকে, বিষয়গুলো সেরকম না। কিন্তু আমরা এখানে দুটো জিনিস, যে পারসেপশন কি বলে, সারা বাংলাদেশের মানুষের পারসেপশন কি ছিল, বা আমরা যারা বিদেশে আছি, আমরা যারা নেটিজেন, আমাদের পারসেপশন কি ছিল। আমরা দেখেছি, কিন্তু আমরা কিন্তু ধরেন সমস্ত আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি ভারতের আগ্রাসী মনোভাবটা কিভাবে বাংলাদেশের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এমনকি সাংস্কৃতিকভাবে আমাদেরকে কিভাবে দখল করে নিচ্ছিল। সুতরাং এইটার কিন্তু একটা প্রতিবাদ কিন্তু আমাদের সাধারণ মানুষ করেছে, এটি একটি বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, অর্থনৈতিকভাবে যেটি হচ্ছে যে একটি দেশের আসলে নীতিটা কি হওয়া উচিত। আমাদের একটা দেশে যে সরকারই থাকুক না কেন, সে তো প্রথমে হচ্ছে সে প্রায়োরিটি দিবে হচ্ছে তার জনগণ প্রথম। তো সুতরাং জনগণের ভালোর জন্য তার যে ধরনের সম্পর্কগুলো তৈরি করা দরকার সেগুলি সে করবে, কারোর সাথে বৈরিতা করার দরকার নেই। বিশেষ করে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ, এই তার বৈরিতার প্রয়োজন নাই সেখানে, কারণ আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না। সুতরাং আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করা, একটি জায়গায় নিয়ে আসা। তো সেই জায়গাটি যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে যেটি করতে হবে, যেসব দেশগুলোতে আমাদের শুধু অর্থনৈতিকভাবে উন্নত না, প্রযুক্তিতে উন্নত যেসব দেশগুলো, তাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করা, যেন আমরা প্রযুক্তিগুলো তাদের থেকে আনতে পারি এবং আমাদের দেশকে ডেভেলপ করতে পারি। এখন আমরা যেটি দেখেছি যে সেটি হচ্ছে যে ভারতের সাথে যে সম্পর্কটি ছিল, সেখানে কিন্তু ভারত যে আমাদেরকে প্রযুক্তি দিয়ে আমাদেরকে সাহায্য করেছে তা নয়, এবং বরং তারা আমাদের থেকে অনেক কিছু নিয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের ব্যাপারটিও কিন্তু আমরা ওইভাবেই দেখি, যারা নেটিজেন আমরা ওইভাবে দেখি। আমার কথা হচ্ছে যে পাকিস্তান ভারত বলে আমরা দুটো রাষ্ট্রকে সমানভাবে দেখতে চাই, কোনোটাকে ভালোভাবে দেখতে চাই না যে পাকিস্তান আমার মোর ক্লোজ বা ভারত আমার মোর ক্লোজ। নো, আমরা ওইভাবে দেখতে চাই না জিনিসটা। আমরা সম্পর্ক দুজনের সাথে রাখতে চাই এবং দুজনের সাথে এরকম একটি সম্পর্ক রাখতে চাই যেটি দেশের জন্য ভালো।
তো Of সুতরাং course, আমরা আমরা এখানটাই যেটি শেষ করতে দেখেছি- চাই জুবাইর বাবু, যে দেশের জন্য ভালো হবে, দেশের স্বার্থ রক্ষা হবে, এবং পাকিস্তানের মন্ত্রীদের ঘন ঘন বাংলাদেশ সফর বা কোনো দেশের মন্ত্রী বা কূটনৈতিকদের বাংলাদেশ সফর, এটা দেশের পক্ষে যাবে, দেশের স্বার্থ রক্ষা হবে, এমন কিছুই বাংলাদেশ সরকার টেনে নিবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, এম শফিউল্লাহ এবং সেই সঙ্গে জুবাইর বাবু। ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল থেকে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আলোচনা করব কিভাবে ফেসবুক থেকে উপার্জন করবেন এই প্রসঙ্গে।